সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এরকম আরো অনেক ব্যক্তিকে, সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে। উস্তাদের মায়ের শেষ রাইতে ভূমিকম্প কিনা, কিন্তু আমরা কি সক্ষম এগুলা বের করার জন্য? এজন্য আমাদের পার্টনারশিপ দরকার, অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে, ইউএস এর সাথে, এবং এই ধরনের দেশ যারা এগুলা তারা নির্ণয় করতে পারে। মনে রাখবেন, আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই। ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত ঘটাতে পারে সেটা বাংলাদেশে এসে পড়তে পারে, বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি, আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন এটা বুঝবেন, এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া, তাই সবাইকে ভিডিওর শুরুতে বলবো নাসির বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক শ্রোতা, আজকে কি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কি কি চমক দেখতে যাচ্ছেন আজকে, সেটা কিন্তু অলরেডি আপনারা ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু চমকপ্রদ হতে চলেছে। ভিডিওর চমক অংশ দেখেই আপনারা সেটা আন্দাজ করতে পেরেছেন। তাই আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। ভূমিকম্প কিনা, কিন্তু আমরা কি সক্ষম এগুলা বের করার জন্য? এজন্য আমাদের পার্টনারশিপ দরকার, অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে, ইউএস এর সাথে, এবং এই ধরনের দেশ যারা এগুলা তারা নির্ণয় করতে পারে। মনে রাখবেন, আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই। ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত ঘটাতে পারে সেটা বাংলাদেশে এসে পড়তে পারে, বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি, আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন এটা বুঝবেন, এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না। বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি ইন্ডিয়ান আগ্রাসনের কারণে। আসসালামু আলাইকুম লিডিস এন্ড জেন্টলম্যান, হ্যাপি ফ্রাইডে। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে সবচেয়ে বিব্রতকর এবং ব্রেকিং নিউজ হলো ভারতের ফাইটার জেট, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান বা ফাইটার জেট যেটা তেজাস, আজকে দুবাইয়ের এয়ার শোতে আপনার ক্রাশ বা দুর্ঘটনার বা আপনার কি বলে এটাকে এই দশে পড়েছেন। রীতিমতো বিব্রতকর, হিউমিলিয়েটিং ফর ইন্ডিয়ান এয়ারফোর্স। কারণ কি? কারণ হলো যে আপনার এই ভারত পাকিস্তান যুদ্ধে যতই ইন্ডিয়া বলুক না কেন, মোটামুটি কংগ্রেশনাল রিপোর্টে সবচেয়ে মারাত্মক যে ঘটনা সেখানে ঘটেছে, যে ভারতের এয়ারফোর্সের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ইউএস কংগ্রেশনাল রিপোর্টে ভারতের আপনার বিমান ভূপাতিতের ঘটনাটা সেটা রিপোর্টে আসছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে ক্লিয়ারলি, যে এই ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প অনেক সময় মনে করতাম হয়তো উনি এক্সাজুরেট করে বলছেন 7টা 6টা 7টা, কিন্তু আপনার এই ভারতীয় কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ, যদিও প্রতিবাদ ওই ওটা তারা জানাতে পারবে না যেভাবে অন্য দেশ করলে জানাতো, কিন্তু একটা সফট আপনার হ্যান্ডে প্রতিবাদটা পর্যন্ত ভারত করতে পারে নাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ক্লেম বা দাবি যেগুলো ভারতের এয়ারফোর্স নিয়ে পাকিস্তান ভারত যুদ্ধে উনি করেছেন। এজন্য আই ওয়াজ ওয়েটিং ফর এ ক্লারিফিকেশন বাই রিলায়েবল সোর্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অবশেষে আমরা কি জানলাম সেটা হলো যে ইউএস কংগ্রেশনাল রিপোর্ট কনফার্ম করেছে, এবং এই রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ একদমই নাই। এটা আপনাদেরকে, যারা এই দেশ সম্বন্ধে জানেন, আমেরিকার সম্বন্ধে জানেন, তাদেরকে আমি ভাষা বলতে চাই, তারা নিশ্চয়ই জানেন কংগ্রেশনাল রিপোর্টে যদি না কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস না থাকে এবং মাল্টিপল সোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি বা তাদের যে বিভিন্ন ধরনের মেকানিজম বা সোর্সেস বা ইনস্টিটিউশনস আছে যেগুলো তারা ট্র্যাক করে থাকেন, তারা নিশ্চিত করেছেন সেখানে কমপক্ষে আপনার 6টা এই কি এয়ারক্রাফট ভূপাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ ভারতের। সো এখন আপনি বুঝতে পারেন যে এটা কতটা বিপজ্জনক। এরই মধ্যেই আপনার দুবাই এয়ার শোতে ভারত সারা পৃথিবীর আপনার জানেন যে এয়ারফোর্স অংশগ্রহণ করে থাকে, বা আপনার এভিয়েশনের যারা আছেন তার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন আপনার এই অংশগ্রহণ করে থাকে। সেই দুবাই এয়ার শোতে সবচেয়ে বড় বিপজ্জনক এবং লজ্জা, যেটাকে বলি দুঃখজনক এবং লজ্জাজনক, দুটো ঘটনাই ভারত এখানে নিয়ে আসছে আপনার এই এয়ার শোতে। এবং দেখার ভিতরে সবাই, সারা পৃথিবীর মানুষ যখন বসে বসে এয়ার শোগুলো দেখতেছিল, সেই সময় ভারতের এই তেজাস আপনার এয়ারক্রাফটটা আপনার ভূপাতিত হলো। সো এটা অনেকেই বলছেন যে এটা আপনার দুঃখজনক এবং তাদের অতি বাড়াবাড়ি বা অতি বিভিন্ন কারণে এই লজ্জাটা তাদের জন্য এসেছে। তবে খুবই দুঃখজনক, এবং পাইলট যিনি বদলুক একটা জীবনের ক্ষতি হলো। ভারতের এয়ারফোর্সে কতটা আপনার এই ফ্রাজাইল এবং ডেলিকেট টু বি অনেস্ট ইন টার্মস অফ ক্যাপাসিটি, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা আবারও প্রমাণ করলো। এবং এই এয়ারফোর্সগুলো নিয়ে তারা আপনার বিভিন্ন দেশকে হুমকি দামকি এবং দিয়ে থাকে, যেমন বাংলাদেশকে উড়িয়ে ফেলবে, কেটে ফেলবে, মেরে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আমি তো মনে করি যে আমাদের দেশের যে এয়ারফোর্স পাইলটস যারা আছেন তাদেরকে যদি এইভাবে সত্যিকার অর্থেই ইকুইপমেন্টসগুলো, মিলিটারি ইকুইপমেন্ট দেওয়া হয়, তারা এর চেয়ে ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, দুবাই এয়ার শো নিয়ে এটা এখন ইন্ডিয়ার ভিতরে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া চলছে যে ভারতের জন্য এমন লজ্জা কেন নিয়ে আসলো ভারতীয় এয়ারফোর্স। এবং আমি আপনাদেরকে ক্লিপটা দেখাতে চাই। এটা একটা দেখেন আপনারা। Look at that. So সারা পৃথিবীর সামনে ভারতের এয়ারফোর্সের
মানে এই যে মানে অবনতি বা এই কি পরিণতি সেটা আবার প্রমাণ হলো। এটা খুবই দুঃখজনক ভারতের জন্য, এবং ভারতীয় যারা আছেন তারা যে শুধুমাত্র কথায় এবং টেলিভিশনের মধ্যেই যে তারা বাগারম্ভ করে থাকেন এবং সত্যিকার অর্থে যে কোনো পরিবর্তন এখানে হয়নি, সেটা আবারও নির্দ্বিধায় মানে প্রমাণ হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকের এই যে দুর্ঘটনা যেটা আজকে ঘটলো দুবাই এয়ারশোতে, এটা মানে আবারও সুস্পষ্টভাবে প্রমাণ করলো কতটা ফ্রাজাইল ভারতের এয়ারফোর্স, এবং এই এয়ারফোর্স নিয়ে যে অন্তকে পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না ভারত, সেটা আবার প্রমাণিত হলো। এবং এখানে একটা জিনিস উল্লেখ করেন, তারা যে এখনো প্রফেশনাল না, তার একটা প্রমাণ হলো এই বিমান যখন এয়ারশোতে আসে তখন মানে আপনার ওই ওয়েল এই তেল কি বলে এটাকে লিকের বাংলা কি আপনার লিকিং হচ্ছিল তখনও, এবং এটা ডিটেক্টেড হয়েছিল। এটা নিয়েই তারা এয়ারশোতে আপনার তাদেরকে দেখানোর জন্য যে আমরা মানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট তৈরি করেছি, এবং এটা ডিসপ্লে এই ডিসপ্লেটা মানে এই টোটাল ইন্ডাস্ট্রি এবং তেজাসের ভবিষ্যৎ এখানে ধ্বংস হয়ে গেল। বিলিয়নস অফ ডলারের ইন্ডিয়ান এই প্রজেক্টটা একদম মাটির সাথে মিশে গেল একটা মানে দুর্ঘটনার কারণে। এটা এই মানে তেজাস আর কখনো দাঁড়াতে পারবে না। এবং একটা নির্দিষ্ট করি দুবাই এয়ারপোর্ট থেকে এয়ারশো থেকে বা যারা বিভিন্ন ধরনের সংগঠন যারা আছে এটা আয়োজন করে থাকেন, তেজাস আর কোনো দেশের আপনার এই কি বলে এটাকে এই এয়ারশোতে অংশগ্রহণ করতে পারবে না, দ্যাটস কমপ্লিটলি প্রহিবিটেড। সো এটা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো আপনার এই যে কি বলে এটাকে এই ভারতের এয়ারফোর্স, এবং সুস্পষ্টভাবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত এই বিষয়ে মন্তব্য দেন নাই, যদি এটা মন্তব্য উনার মানে হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্যাট, বাট আই থিঙ্ক ইভেন্চুয়ালি উনি এটা বলবেন এবং এটা উনি ক্লারিফাই করবেন, যেহেতু হি ইজ অন ট্র্যাক ইন টার্মস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। মানে বারবার উনি বলছিলেন, এবং আপনার এই যে বললাম না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে দেখা দিয়েছে সেটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, যে মানে ভারত অস্বীকার করেছে তাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু কংগ্রেশনাল রিপোর্টে যেটা এসেছে সবচেয়ে মারাত্মক যেটা ভারতের জন্য, সেটা হচ্ছে যে সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে মানে পাকিস্তানের আপনার সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া ওর ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং সেখানে চাইনিজ ইকুইপমেন্টস দ্বারা যে মানে আপনার পাকিস্তানের এয়ারফোর্স বা মিলিটারি কতটা সমৃদ্ধশালী এই মুহূর্তে সেটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। তবে এখানে বলে রাখি মানে কোনো ইগনোরেন্টের বক্তব্য এখানে শুনবেন না। ইউএস কংগ্রেশনাল রিপোর্টে দে ক্যানট পুট এনিথিং দিস ইজ উইচ ইজ আনট্রু, অর্থাৎ এটা মাথায় রাখবেন, এবং যিনি করবেন উনি যদি এটা করেন ইটস এ ফেডারেল ভায়োলেশন অফ ফেডারেল ক্রাইম, পুট এনিথিং রং অর ডাজন্ট আপনার ভেরিফাই বাই ফ্যাক্টস অর ফ্যাকচুয়াল, এটা করতে পারবে না তারা, এটা মারাত্মক জিনিস কিন্তু। সুতরাং বুঝতেই পারছেন যে এই জায়গাতে ইন্ডিয়া আসলেই মানে প্রতিটা ক্ষেত্রে এখানে ধরা খেয়েছে। এবং আমি ইন্ডিয়ান যারা আছেন মানে লেডিস এন্ড জেন্টলম্যান, আই আর্জ অল ইন্ডিয়ান brothers and sisters, particularly those are in the government, you know what I mean, please mind your own business in regards to Bangladesh. I mean, you guys concentrate on your own affairs. See, everything broken and fragile. You can't show any superiority, on anywhere in this planet. You're just barking on, at us on media, and which is lies and fabricated, and it proves that you are actually making or everything fabrications. And that in terms of credibility of Indian media, it's zero right now. No one believes Indian media because of their fabrications, because of their lies and propagandist news and misinformation on social media. Not only social media, but also mainstream media. But আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক যেটা লেডিস এন্ড জেন্টলম্যান বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া যেভাবে মানে আমাদের দুইটা মিডিয়া দরকার কমসে কম হলো রিপাবলিক বাংলা, যে তাদেরকে ফলো করে মানে তাদের মতো আপনার মিডিয়া মানে প্রচার করা, এটা আমরা খুব ভালো পারতাম অনেস্টলি স্পিকিং। যদি আমাদেরকে হায়ার করা হয়, আই ক্যান টেল ইউ দ্যাট আমরা ভদ্রভাবে ভালোভাবে আমরা করতে পারবো, এক্সাইটমেন্ট নিয়ে নিউজ করতে পারবো। এই খবরটা যেটা এখন যদি বাংলাদেশের মানে এয়ারফোর্স যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো বা কোনো কাজ হতো, তাহলে রিপাবলিক বাংলা বা রিপাবলিক ইংলিশ বা ভারতীয় মিডিয়া কলকাতার তারা কিভাবে এটাকে দিত, মানে একদম লাইক শাউটিং করে আসতো দরজার সামনে থেকে বেরিয়ে, মানে এসে বলতো যে সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশ নাই হয়ে গেছে, খাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের মিডিয়াগুলো এই পর্যায়ে যাচ্ছে না, বরং আমি এক করতে বলবো আমরা ভদ্র মিডিয়া, কিন্তু অন্য অর্থে বলি আমরা যে আমাদের মিডিয়া নট আপ টু দ্য মার্ক টু ডিফেন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশি অ্যাফেয়ার্স, বাংলাদেশি পিপল এন্ড বাংলাদেশি গভর্নমেন্ট। এখন পর্যন্ত 50% মিডিয়া ডাইরেক্টলি এরা প্রপাগান্ডিস্ট, এরা ওই নেগেটিভ মানে ভারতীয় নেগেটিভের মধ্য দিয়ে যাচ্ছে, তারা এটা পরিবর্তন হয় নাই। এবং মাহফুজ কি করে আমি জানি না, বসে এখানে মানে আপনার তার সে আশুকুর পরিবর্তন এই মানে ইন্ডাস্ট্রি বা এই এরিয়াতে করতে পেরেছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না লেডিস এন্ড জেন্টলম্যান। অনেকেই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এরকম আরো অনেক ব্যক্তিকে, সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, বিষয়টা কেমন হয়। সরলভাবে যদি দেখি যে বিষয়টা তো হিট তোলপাড় সৃষ্টি হয় এবং জনমত রাজনীতি পারসেপশন মুহূর্তের মধ্যে ঘুরে যাবে। পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমানরা যদি কোনো একটা দলের হয়ে নির্বাচন করেন, তাদের প্রতিপক্ষকে তো মুহূর্তের মধ্যে দেশব্যাপী ধসিয়ে দেওয়া যায়। এই তিনজন ব্যক্তি যদি নির্বাচন করেন, শুধু এই 3 নির্বাচন এলাকা নয়, পুরো বাংলাদেশে তাদের প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে, এই সক্ষমতা তাদের আছে। তো জামাতের অনেক লোকজন ইমোশনাল হয়ে বলছেন যে তাদের নমিনেশন দেওয়া হোক। তবে এই ইমোশনের পিছনে যুক্তি আছে। যুক্তি হচ্ছে জামাত একটা সিদ্ধান্ত নিয়েছে যে শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে তারা চমক দেখাবে শেষ মুহূর্তে, এবং কেন্দ্রীয়ভাবে জামাত আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এখানে বিশিষ্ট অনেক সাংবাদিক থাকবে, জামাত বিভিন্ন সোর্স স্পষ্ট করেছে। এখন বিশিষ্ট অনেক সাংবাদিককে যদি জামাত নমিনেশন দেয়, তো বাংলাদেশে পরিচিত সাংবাদিক কে আছে যিনি জামাতের নমিনেশন পেতে পারেন এবং এমপি হতে পারেন? হতে পারে জনাব ডক্টর মাহমুদুর রহমান। এটা জনগণের প্রত্যাশা। কিন্তু মাহমুদুর রহমান স্যার নির্বাচন করবেন কি করবেন না, ইটস আপ টু হিম। এবং তারা নিজেরাই আলাদা রাজনৈতিক দল করবেন কিনা, বা নির্বাচন না করে এই নিরপেক্ষ গ্রাউন্ড থেকে ন্যারেটিভ নির্মাণ অথবা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করাটাই জরুরত কিনা, অথবা সরাসরি ক্ষমতা আসতে পারলে প্রেশার গ্রুপ হওয়ার কি দরকার, নানান প্রশ্ন তার সামনে আসবে। তাই আমি বিশ্বাস করি জাতির বৃহত্তর স্বার্থে যেটা সেটাই হবে। তবে এখানে আমার এই বিশ্লেষণে এটা একটা পার্ট থাকবে যে তাদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা উচিত না সরাসরি নির্বাচনী রাজনীতি আসতে পারে। এরপরে সাংবাদিকদের নমিনেশনের প্রশ্ন আসলে
জামাতের নমিনেশন নিতে পারে এবং যোগ্য হেভিওয়েট সবার আগে আসবে মাহমুদুর রহমানের নাম। সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে মেইন স্ট্রিম ওই রকম সাংবাদিক না, যে কোনো টিভিতে বা পত্রিকার সম্পাদক এরকম না, তবে বাংলা এডিশন চালান এবং সব সাংবাদিকদের আব্বা। যত টিভি সাংবাদিক দেখেন তারা তাদের যে সোর্স, তাদের যে ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি, কিসের ক্যাপাসিটি, কি করবে। জামাত তাদের চাইতে এই সাংবাদিক ইলিয়াস একা তাদের চাইতে বেশি হ্যাডম রাখেন। তার যে প্রভাব এখনো ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন জায়গায় ইলিয়াস ফোন করলে, ইলিয়াস ইনভেস্টিগেশন করতে গেলে যে একটা তাসির, বা ইলিয়াস যদি কোনো একটা বিষয় ইনভেস্টিগেশন করে সেটা প্রচার করে, তার চ্যানেল আপলোড করে দেন, ওইসব যমুনা টিভি, অমুক টিভি, তমুক টিভির চাইতে ব্যক্তি ইলিয়াসের প্রভাব অনেক। দিস ইজ রিয়ালিটি। আপনি মানেন আর না মানেন, ইলিয়াস একটা কথা বললে সমাজকে যেভাবে নাড়া দেয়, রাষ্ট্রকে যেভাবে নাড়া দেয়, ইলিয়াসের ইনভেস্টিগেটিভ রিপোর্ট পুরো প্রশাসনকে যেভাবে নাড়া দেয়, বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো টেলিভিশন চ্যানেল রিপোর্ট ওইভাবে নাড়া দেয় না। দিস ইজ ট্রু। অতএব সেখানে ইলিয়াসকে মনোনয়ন দেয়, এগুলো আসতে পারে। আমির জামাতের সাথে যুক্তরাষ্ট্রে বসে মিটিংও করেছেন, অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক বিরাট বিরাট সাংবাদিক তারা হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, দায়িত্ব নিয়েছেন, এটা হয়েছে। বৃহত্তর প্রয়োজনে সাংবাদিকতা ছেড়ে ক্ষমতার প্রশ্নে, যেহেতু বিষয়টা এরকম যে ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান এরা যদি কোনো একটা পক্ষে মন নেয়, তাহলে জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আগামী 100 বছরের জন্য পরিবর্তন হয়ে যেতে পারে, জাস্ট তাদের রাজনীতিতে আসার সিদ্ধান্ত। এই জন্য এটা তারা করতে পারে। এখানে প্রেশার গ্রুপ হিসেবে থাকাটাও জরুরি। প্রেশার গ্রুপ হিসেবে, সাংবাদিক হিসেবে, নিউট্রাল অ্যাক্টিভিস্ট হিসেবে পিনাকি ভট্টাচার্যের কথা কি বললাম, এটা তো আর বলে শেষ করা যাবে না। পিনাকির যে জনপ্রিয়তা, তার যে রাজনৈতিক জ্ঞান, তার যে দূরদর্শিতা। পিনাকি কি? পিনাকি না সাংবাদিক না অ্যাক্টিভিস্ট, আবার সাংবাদিক আবার অ্যাক্টিভিস্ট, আবার পলিটিশিয়ানও বলা যায়, কারণ তিনি এখন মাফ করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। তো এই জায়গায় আমি বলবো যে মিনিমাম মাহমুদুর রহমান কিংবা ইলিয়াস এরা রাজনীতিতে আসতে পারে। আর পিনাকি এভাবেই থাকুক। পিনাকির মতো একজন লোক সাইজ করার জন্য দরকার আছে। অথবা পিনাকি এইভাবে থেকে কাউকে সমর্থন দিক এবং কারো বিরুদ্ধে কাজ করুক। কারণ প্রার্থী হলে তার বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তৈরি হয়। বিএনপিকে সাইজ করার জন্য এরকম বিদেশি পিনাকি ভট্টাচার্য থাকুক। আবার পিনাকি যদি কোনো একটা দলে আসেন, তাহলে যে তোলপাড় তৈরি হয়ে যাবে, ওই তোলপাড়ে বাংলাদেশের 100 বছরের রাজনীতি ভাগ্য নির্ধারণ হতে পারে। অতএব ইতিবাচক নেতিবাচক অনেক দিক আছে। অথবা এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, মাহমুদুর রহমানদের নমিনেশন দেওয়ার কথা বলা হচ্ছে, আরো অনেক সাংবাদিককে যে আহ্বান জানানো হচ্ছে, এটা একদম ভিত্তিহীন নয়, এটা অমূলক নয়। এর প্রয়োজনীয়তা, এর একটা স্পেশালিটি রয়েছে, যা আপনারা দেখছেন দর্শক। একই সাথে এই ভিপি সাদিক ক্যাম্প থেকে শুরু করে এই তরুণ ভিপিদের অনেককে নমিনেশন দেওয়ার আলোচনা জামাতের মধ্যেই আছে। শিবিরের নেতা সিবগাতুল্লাহ থেকে শুরু করে অনেককে নমিনেশন দিয়ে চমক দেখানোর কথা আসছে। অনেকে বলছেন জামাত ভিপি সাদিক ক্যাম্পদেরকে নিয়ে চমক দেখাবে। তো দর্শক, আবার সাবেক ভাইস চ্যান্সেলর, সাবেক সিনিয়র পুলিশ অফিসার, সাবেক ডিআইজি টাইপের কয়েকজনকে, সেনা অফিসারও তো এমনিতেই অনেকে আছে, আরো কয়েকজনকে নমিনেশন দিয়ে জামাতে একটা চমক দেখাতে পারে, এইসব কথা জামাতের বিভিন্ন সোর্স বলছে। তবে সাবেক কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারা থাকবেন। এরকম কিছু পরিবর্তন, এরকম কিছু চমক আসবে। তবে ছাত্রদের মধ্য থেকে যে কোনো একজনকে প্রার্থী করা যেতে পারে, সবাইকে না। এই জন্য ঢাকা 8 আসনে শরীফ ওসমান হাদি শিবির না, কিন্তু জামাত তাকে সমর্থন দিতে পারে, যেহেতু এই ইনকলাব মঞ্চের সাথে জোট হয়ে শিবির সব জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচন করছে। সাদিককে আমরা যে অঙ্গনে কাজ করছে, ওই অঙ্গনে তাদেরকে আরো দরকার। এবং সিবগাতুল্লাহও না। এখানে এই তরুণদের মধ্য থেকে সাদিক কায়েমরা নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখবেন, অলরেডি কিন্তু দৃশ্যপটে এসে গেছে। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। আশা করি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শোনার পরে আপনাদের জল্পনা কল্পনা তুঙ্গে চলে গেছে। অবশ্যই এবার আপনাদের সেই মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, সুন্দর করে লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আবারও বলবো, আপনারা যারা নতুন, অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি এগিয়ে নেবেন। আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। আপনাদের ভালোবাসা দিয়ে যাব এবং ভালোবাসা নিয়ে যাব। যারা নতুন অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন। পরবর্তী নিউজে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।